বেড়েই চলেছে যমুনার পানি, বিভিন্ন স্থানে বিপদসীমার ওপরে, উত্তরে নতুন নতুন এলাকা প্লাবিত। পিছিয়ে গেছে বনানী ধর্ষণ মামলার অভিযোগ গঠনের শুনানি, পরবর্তী তারিখ 13 জুলাই। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করেনি, বিএনপির বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের। এবং হলি আর্টিজান হামলার গ্রেনেড সরবরাহকারী হিসেবে চিহ্নিত সোহেল মাহফুজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো সংবাদ। যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, বিভিন্ন স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এ কারণে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ সকালে জামালপুরে বাহাদুরা পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা ছাড়াও শাখা নদীগুলোর পানি ছড়িয়ে পড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে জামালপুরের 20টি ইউনিয়নের 1.5 লক্ষ মানুষ। এতে কাজ ও খাবারের অভাবে চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দী মানুষ। জেলা প্রশাসনের উদ্যোগে যে ত্রাণ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। এদিকে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় বগুড়ায় বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হচ্ছে চরাঞ্চল সহ বিভিন্ন এলাকা। অন্যদিকে টাঙ্গাইলে যমুনার পানি বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনার পানি বেড়ে লোকালয়ে প্রবেশ করায় মানুষের চরম দুর্ভোগ শুরু হয়েছে। এরই মধ্যে সিরাজগঞ্জ সদর ও কাজীপুরের শুভগাছা সহ চরাঞ্চলের প্রায় 2 সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে বসত ভিটা ছেড়ে বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। তবে এখন পর্যন্ত সরকারি ত্রাণ তৎপরতা শুরু না হওয়ায় এসব মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। আব্দুল সামাদ সাইমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যমুনার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহের ফলে সিরাজগঞ্জ চরাঞ্চলের 27টি ইউনিয়নের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এ কারণে এসব অঞ্চলে প্রায় 2 সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে ওয়াপদা বাঁধে আশ্রয় নিয়েছে। সরকারিভাবে কোনো ত্রাণ সহায়তা না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে পানিবন্দী এ সকল মানুষ। না, আমরা 3 দিন ধরে পানি বোধে পোলা পানি খাওয়া দাওয়া নাই, আঙ্গর কোনো কিছু নাই। আজকে আমরা যেতে পারতেছি না, ঠিক আছে, কাজে গেলে এইসব জিনিসপত্র এসে আতা পাইতেছি না নদীর ভিতরে, ঠিক আছে, খুব কষ্ট আছি আমরা। আঙ্গুর খাওয়া নাই, দাওয়া নাই, আন্দা বান্দা নাই, আমরা খুব বিপদে আছি। অন্য জায়গায় যে আশ্রয় নিতেছে, হ্যাঁ, সরকার এই পর্যন্ত কোনো কেউ এখানে এসে নাই, দেয় নাই, কোনো কিছু আমাদের দেয়া নাই। হ্যাঁ, মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং তা তালিকা তৈরির পর বিতরণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। ত্রাণ সামগ্রী সেটি আমরা মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত পরিমাণ পেয়েছি, নগদ টাকাও পেয়েছি এবং যে অন্যান্য যে খাদ্য সামগ্রী সেটিও আমরা পেয়েছি। তো আমরা তাদের তালিকা তৈরি করেছি, হয়তো আজকে সন্ধ্যার মধ্যে আমরা সেটি বিতরণের ব্যবস্থা করতে পারবো। পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে সরকারি উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী বাঁধ সংরক্ষণের সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। বৃষ্টির পানি যে উজান থেকে নেমে আসবে সেটা তো বাঁধকে এফেক্ট করতে পারে। তো এফেক্ট বাঁধ এটা সম্পূর্ণ একটা ডিজাস্টার ভিত্তিক হইতে পারে। সম্পূর্ণ ডিজাস্টার যদি দেখা দেয় তাহলে সরকারের যে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত এবং পানি উন্নয়ন বোর্ড উচ্চ পর্যায়ের যে সিদ্ধান্ত মোতাবেক আমরা বাঁধের অবশ্যই সংরক্ষণ করার চেষ্টা করব। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো বন্যা কবলিতদের পাশে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সকলের। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুর্ভোগ বেড়েছে মৌলভীবাজারের পানিবন্দী কয়েক লাখ মানুষের। সেখানে সরকারি ত্রাণ গেলেও তা প্রয়োজনের তুলনায় কম। রয়েছে খাদ্য ও পানির সংকটও। দর্শক, সবশেষ অবস্থা জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাফিয়া মুক্তা। মুক্তা, মৌলভীবাজারে তো বন্যা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। বন্যার এই দীর্ঘস্থায়ী হওয়ার কারণ কি, আর সেখানকার মানুষ যে ত্রাণ পাচ্ছে তা কি পর্যাপ্ত?
অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে মূলত মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতি সেটি আসলে খারাপ হতে শুরু করে। যদিও অনেকদিন থেকে এই বন্যা চলছিল, মাঝে কিছুটা সময় কম থাকলেও আবার নতুন করে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু সেটি বেড়েছে। এবং এই মুহূর্তে যদি আমরা মৌলভীবাজারের চিত্র বলি, আমরা বেশ কয়েকদিন থেকেই এখানকার যে 5টি উপজেলা রয়েছে যেগুলো বন্যা কবলিত হয়েছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করছি, এবং সেখানে আমরা যেটি দেখেছি যে পানিবন্দী মানুষের জীবন কিন্তু দিন দিন আরও বেশি সংকটময় হয়ে উঠছে। কারণ অনেকটা লম্বা সময় ধরে পানি বন্দী থাকার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সংকটে পড়তে হচ্ছে সেখানকার মানুষের। যেমনি তাদের জীবনযাত্রা থমকে আছে, ঠিক তেমনি ধীরে ধীরে কিন্তু খাদ্য সংকট তৈরি হচ্ছে এবং একই সাথে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হচ্ছেন এখানকার মানুষ। পানিবাহিত যে রোগগুলো সেগুলোতে আক্রান্ত হচ্ছেন। আর কারণের দিকটা যদি আমরা বলি, আমরা যখন এখানকার মানুষের সাথে কথা বলেছি এবং অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, সেখান থেকে আসলে যে তথ্যগুলো আমাদের কাছে এসেছে যে কুশিয়ারা নদী আছে সেখানে কিন্তু এই মৌলভীবাজারের যে হাওরগুলো রয়েছে সেই হাওরের পানিগুলো কুশিয়ারা নদীতে গিয়ে পড়তো, কিন্তু কুশিয়ারা নদীতে অতিবৃষ্টিতে পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু হাওর অঞ্চলের পানিগুলো সেখানে যেতে পারেনি এবং সে কারণেই কিন্তু মূলত বন্যাটি সৃষ্টি হয়েছে। এবং তার মধ্যে একটি কারণ যেটি বলা হচ্ছে যে কুশিয়ারা নদীতে একটি বাঁধ রয়েছে, তো সেই বাঁধটির কারণে কিন্তু পানি যেতে আসলে বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে এখন পর্যন্ত কিন্তু পানি নামতে পারছে না। এটিকে একটি কারণ বলা হচ্ছে। এবং একই সাথে দুটো ব্রিক ফিল্ড তৈরি করা হয়েছে কুশিয়ারা নদীর ঠিক পাশেই, এগুলো সেই দুটি ব্রিক ফিল্ডের কারণেও কিন্তু পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে এখানে অভিযোগ করছে যারা স্থানীয় মানুষ রয়েছেন, তারা আমাদের কাছে বলেছেন। এবং তারা যেটি বলছেন সেটির কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই পানি নেমে যেতে সময় লাগার কারণে বন্যা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হচ্ছে না। যদিও কুশিয়ারা নদীর যে পানি প্রবাহ এই মুহূর্তে রয়েছে সেটি কিন্তু বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। তবে আজকে কিন্তু সারাদিন মৌলভীবাজারে মেঘলা ছিল আকাশ এবং কিছুক্ষণ আগে কিন্তু ঝুম বৃষ্টি আমরা দেখেছি। তো বৃষ্টি হওয়াতে কিন্তু এখানে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের আশঙ্কা আবার করছেন যে হয়তো পানি বাড়তে পারে, এবং যদি এই বৃষ্টিটি আবারও আসলে অনেকটুকু সময় ধরে চলে তবে এটি কিন্তু এখানকার পানি যেটি আছে সেটি কমে যাওয়ার বিপরীতে আসলে বাড়তে পারে। তো সেইটিই একটা শঙ্কা হয়ে দাঁড়িয়েছে, যদি আবারও বৃষ্টি শুরু হয়ে যায় নিয়মিতভাবে তাহলে কিন্তু পানি কমার যে সম্ভাবনা আসলে করা হচ্ছিল সেটি কিন্তু থাকছে না। তো সব মিলিয়ে যদি মৌলভীবাজারের চিত্র বলে, যদি বৃষ্টি না হয় তাহলে দ্রুত পানি নেমে গেলে হয়তো কিছুটা উন্নতি হতে পারে। তবে এখন পর্যন্ত নদীর পানি আগের মতোই রয়েছে, কোনো রকমের পানি কমার সম্ভাবনা আসলে কেউ বলতে পারছেন না। এবং একই সাথে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আজ থেকে আবার একটা নতুন সংকট তৈরি হচ্ছে। তো মৌলভীবাজারে এখানকার বন্যা পরিস্থিতি আমার কাছে এই ছিল সর্বশেষ। তাবাসসুম। মুক্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুর্ভোগ বেড়েছে মৌলভীবাজারের পানিবন্দী কয়েক লাখ মানুষের, সে ব্যাপারে জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী মাফিয়া মুক্তা। তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়ানোর লক্ষ্যে খুলনা জেলা স্টেডিয়ামে বিশেষ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছে আওয়ামী লীগ। সেখানে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পারবে না, শেখ হাসিনা পারবে, কারণ ওই শিক্ষা পারিবারিক শিক্ষা, বঙ্গবন্ধু পরিবারের শিক্ষা। কাজে আমি আপনাদেরকে বলবো, আমি জানি অনেকের মনে কষ্ট আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে। আমি নেতৃবৃন্দকে বলবো আওয়ামী লীগের ক্ষতি করবেন না। নেতৃবৃন্দকে বলবো পকেট ভারী করার জন্য খারাপ লোকদেরকে দলে ফেরাবেন না। দল ভারী করার জন্য খারাপ লোক যেন দলে না বিটতে পারে। নেত্রী বলে দিয়েছে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এখানে যেন কোন বাজে লোক, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোক, কোন সাম্প্রদায়িক লোক, কোন অগণতান্ত্রিক মানুষ, কোন গণবিরোধী মানুষ যেন আওয়ামী লীগের সদস্য হতে না পারে। এ ব্যাপারে তিনি বিশেষ নির্দেশনা দিয়েছে। ত্যাগী কর্মীদের মূল্যায়ন করবেন, কমিটি যখন করবেন ত্যাগী কর্মীদের মূল্যায়ন করবেন। দল ভারী করে কোনো লাভ নেই। আপনি যখন পদে থাকবেন না কেউ আপনাকে সালামও দেবে না। যখন আমি মন্ত্রী থাকবো না খুব কষ্ট করে একটা সালাম কেউ কেউ দেবে। এটা যেন ভুলে না যান। ক্ষমতায় থাকলে ক্ষমতার দাপট যারা দেখায়, ক্ষমতা যখন থাকবে না তখন এই দাপট চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই থাকবে না।
কোনো কিছুই থাকবে না। আমি আবারও বলছি, দেখুন আপনারা অধৈর্য হলে আমি রেখে দিই। ওই যে ক্যামেরাম্যানদের একটু সরে যাচ্ছে, একটু সরে যাও না, তোমরা দেখতে পাচ্ছি না ওদের কারণে। ক্যামেরাম্যানরা একটু 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 সংযত হয়ে দাঁড়ান, সংযত হয়ে দাঁড়ান। একটু লোকজন আছে, তারা একটু শুনতেও চায়। আমি যেই লোকই হই না, আমি আওয়ামী লীগের সেক্রেটারি, আমাকে তো কর্মীরা একটু দেখতে চাইবে। কারণ মফস্বলে অনেক কর্মী আছে যারা জীবনেও ঢাকা শহরে যায়নি, তারা আমাদেরকে শহরে এসে দেখতে পায় না। আজকে ওয়ার্ড পর্যন্ত যে সুযোগটা, এই সুযোগে তারা অনেকেই এখানে এসেছে। অন্তত আমাদের সাথে তারা একটু দেখা সাক্ষাৎ করুক, কথা বলুক, আর মুখোমুখি অন্তত একটু চোখে চোখে মুখে মুখে একটু বিনিময়, এটুকু তো চাই। তারপর আমি আজকে থেকে যাব, আমি আপনাদের বিভিন্ন জায়গায় সাংগঠনিক কিছু সমস্যা আছে, আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা অভিযোগগুলো নিয়ে দেখা করবেন। যতটা সম্ভব আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে কথা বলতে, আপনাদের সঙ্গে বিনিময় করতে এবং প্রত্যেকেরই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। আজ রাত আমরা থাকবো, কালকে যশোরে প্রোগ্রাম আছে, সকালে ইনশাল্লাহ চলে যাব। আমি আপনাদেরকে সব নেতাদের উদ্দেশ্যে বলবো, নেত্রীর কিছু ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশনের মধ্যে একটা বলে ফেলেছি, অসুস্থ অসচ্ছলদের তালিকা পাঠানো। তারপর আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগের নিজস্ব অফিস কোথায় আছে কোথায় নেই, উপজেলা ইউনিয়ন পর্যন্ত আওয়ামী লীগের ভাড়ায় অফিস অথবা নিজস্ব অফিস অথবা অফিস নেই, এই তালিকাটা আওয়ামী লীগ সভানেত্রীর কেন্দ্রীয় দপ্তরে যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেবেন। ঠিক আছে? নির্বাচনের আর বেশি বাকি নেই, বেশি বাকি নেই। বিএনপি কি বলল এ নিয়ে মাথা ঘামানো, বিচলিত হওয়ার কারণ নেই। বিএনপি হচ্ছে এখন তাদের কাজ একটা, বাংলাদেশ নালিশ পার্টি। নালিশ পার্টি কাজই হচ্ছে নালিশ আর নালিশ, দেশে বিদেশে অবিরাম ঘরে বসে ফটো সেশন করে, প্রেস ব্রিফিং করে, মিথ্যাচার আর নালিশ, এটাই তাদের রাজনীতির পুঁজি। বলেছিল না ঈদের পরে আন্দোলন, কোথায় আন্দোলন? কর্ণফুলীতে আন্দোলন, রূপসাতে আন্দোলন, ভৈরব নদীতে আন্দোলন, অদূরে সুন্দরবনের দেশ, এই খান জাহান আলীর দেশ, এই খুলনার বঙ্গোপসাগর দূরে নয়, সেই বিএনপির আন্দোলনের ঢেউ নাকি টাল মাটাল করে ফেলবে বাংলাদেশে। কবে গেল ঈদ? কবে গেল ঈদ? 26 তারিখ। আজ কতদিন হলো? কতদিন? 13 দিন। এভাবে দিন যায়, বছর যায়, মাস যায়, দেখতে দেখতে 8 বছর চলে গেল। দেখতে দেখতে 8 বছর, আন্দোলন হবে কোন বছর? কি দেখতে দেখতে 8 বছর। রোজার ঈদ গেলে বলে কোরবানির ঈদ, কোরবানির ঈদ গেলে বলে রোজার ঈদ, তারপরে বলে পরীক্ষা। এভাবে 8 বছর চলে গেল। আন্দোলন কি হলো? মরা গাঙ্গে জোয়ার আর এলো না। জোয়ার কি এলো?
বিএনপির মরা গাঙ্গে জোয়ার আর আসবে না। আর যেই দল আন্দোলনে পরাজিত, সেই দল নির্বাচনে বিজয়ী হতে পারে না, এটাই আমাদের ইতিহাস। নির্বাচনে বিজয়ী যারা হয়, বিরোধী দল হলে আন্দোলনে বিজয়ী হতে, আন্দোলনে যারা ব্যর্থ, আগামী নির্বাচনেও তারা ব্যর্থ। এই জন্য যাব কি যাব না, হবে কি হবে না, এই দ্বিধাদ্বন্দ্বে ভিতর দিয়ে মিথ্যাচারের টেপ রেকর্ড বাজা, এটাই বাজাচ্ছে বারে বারে। কি তাহলে বিএনপির আন্দোলন কি হবে? আন্দোলনের ডাক আষাঢ়ের, এই আষাঢ় মাস না এখন, আষাঢ়ের তর্জন গর্জনই সার বিএনপির আন্দোলনের ডাক। বিএনপি নিয়ে ভাববেন না, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক, না এসে ওই যে বিনা প্রতিদ্বন্দ্বিতার অপবাদ যাতে না দিতে পারে, সেই জন্য আমরা। দর্শক, আপনারা দেখছিলেন আওয়ামী লীগ আয়োজিত খুলনায় বিশেষ প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছিলেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বনানীর রেইনট্রি হোটেলে 2 তরুণীকে ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার 2 বন্ধুসহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। পরবর্তী শুনানি হবে 13 জুলাই। আজ রবিবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কারাগার থেকে আদালতে হাজির করা হয় 5 আসামিকে। আসামি পক্ষ আদালতের কাছে সময়ের আবেদন জানায়। এরই প্রেক্ষিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক শফিউল আজম পরবর্তী শুনানির দিন ধার্য করেন। একই আদালতের আগে গত 19 জুন আলোচিত এই মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছিল। গত 28 মার্চ রাতে জন্মদিনে পার্টির কথা বলে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া 2 তরুণীকে ধর্ষণ করে সাফাত ও তার বন্ধুরা। গত 8 জুন সাফাত সহ 5 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। অপর আসামিরা হলেন সাফাতের বন্ধু নাইম আশরাফ ওরফে আব্দুল হালিম, সাদমান শাকিফ, গাড়ি চালক বিল্লাল হোসেন ও তার দেহরক্ষী রহমত আলী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করেনি। ইউনেস্কোর ছোট কিছু শর্ত পূরণ করেই এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে এগুলো সংশোধন করা হবে বলেও জানান তিনি। সকালে খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেওয়ার আগে যশোরের রাজারহাটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ বিএনপির মতো মিথ্যা রাজনীতি করে না। এটা করা যাবে না, এই বাধাটা আমরা অতিক্রম করেছি, এখন করা যাবে। কিছু কিছু স্মল কন্ডিশন আছে, সেফটি কন্ডিশন, সেগুলো আমরাও জনস্বার্থে, দেশের স্বার্থে, পরিবেশের স্বার্থে অবশ্যই সংশোধন করে নেব। মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজানো বিএনপির পুরনো অভ্যাস। এদিকে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সব ধরনের বৈজ্ঞানিক যুক্তি মেনে নিয়েছে ইউনেস্কো, তাই প্রকল্পের কাজ চালিয়ে যেতে আর কোনো বাধা নেই। রবিবার দুপুরে বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সুন্দরবনের নাম বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকেও সরে এসেছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি। একই সাথে ইউনেস্কো রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের নির্দেশ থেকে সরে এসেছে। উপদেষ্টা বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে যে বিতর্ক ছিল আন্তর্জাতিকভাবে অবসান হয়েছে তার। 2019 সালের মধ্যে রামপাল প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। তারা আমাদের যুক্তি শুনে আমি বলবো কনভিন্সড হয়েছে, এবং কনভিন্সড হওয়ার কারণে কথা ছিল যে আমরা আপনার রামপালের কোনো কাজ করব না। আমরা বলেছি যেহেতু রামপাল নিয়ে এত কথা হচ্ছে, আমরা ওরায়নের যেটা আছে বা রামপাল 2 প্রজেক্ট যেটা আছে সেটা এখন হাতে নিচ্ছি না, তাই না? আমরা এইটা বলেছি যে ঠিক আছে, তোমরা বলতেছো, আমরা তো একেবারে যে সব কিছু জানি বলবো না।
সেনা কর্মকর্তাদের পদোন্নতির জন্য শুরু হয়েছে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2017 এর কার্যক্রম। 5 দিনের কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা সদরে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্বে গুণাবলী, সততা এবং শৃঙ্খলার মানের উপর গুরুত্ব দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে সেনা কর্মকর্তাদের পদোন্নতির সিদ্ধান্ত নিতে সেনা সদরে শুরু হয় এই বৈঠক। সেনাবাহিনীর সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই পর্ষদের মাধ্যমে সেনাবাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য কর্মকর্তারা পদোন্নতি পাবেন সরকারের অনুমোদন সাপেক্ষে। আনুষ্ঠানিকভাবে পর্ষদের কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নিযুক্তিগত সর্বোচ্চ উপযোগিতা গ্রহণযোগ্যতা এবং মাঠ পর্যায়ে প্রায়োগিক দক্ষতা থাকতে হবে। এছাড়া নেতৃত্বের গুণাবলী, পেশাগত দক্ষতা এবং শৃঙ্খলাবোধের উপরও গুরুত্ব দেন সরকার প্রধান। দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে যেভাবে দাঁড়ায় সেনা সদস্যরা, তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক রাঙামাটি ও বান্দরবানের পাহাড় ধসের পর দুর্গত মানুষের সহায়তায় সেনাবাহিনীর ভূমিকাকে এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন শেখ হাসিনা। উঠে আসে পদ্মা সেতু নির্মাণে সেনাবাহিনীর অবদানের কথাও। পরে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঢাকায় সফররত ইউএস প্যাসিফিক কমান্ড অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিস জুনিয়র। এ সময় দুদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। হলি আর্টিজান হামলার গ্রেনেড সরবরাহকারী হিসেবে চিহ্নিত সোহেল মাহফুজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে 10 দিনের রিমান্ডের আবেদন করা হলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শনিবার ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি আমবাগান থেকে সোহেলকে গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নিয়ে এসেছে সিটিটিসি ইউনিট। গুলশানে হলি আর্টিজান বেকারিতে গত বছরের হামলায় জড়িত সন্দেহে তাকে খুঁজছিল পুলিশ। ইউরোপীয় ইউনিয়নের 2 শক্তিধর দেশ জার্মানি ও ফ্রান্সের যৌথ দূতাবাসের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই যৌথ কার্যক্রমের উদ্বোধনী ঘোষণা করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট এবং জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিন্স। একসময়ের প্রতিপক্ষ দেশ দুটির দূতরা বলেন, ঢাকায় যৌথ দূতাবাস স্থাপনের মাধ্যমে 2 দেশ বিশ্বকে তাদের সুসম্পর্কের বার্তা দিচ্ছে। এটি শুধু কূটনৈতিক সম্পর্কই নয়, 2 দেশের রাজনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে। ফ্রাঙ্কো জার্মান বন্ধুত্ব, সহযোগিতা ও অংশীদারিত্বের প্রতীক হিসেবে 2 দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পরবর্তীতে তারা মিশর, বেলারুশ সহ বিভিন্ন দেশে যৌথ দূতাবাস স্থাপন করবেন। 2015 সালের সেপ্টেম্বরে জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভাল্টার স্টেইনমায়ার ও লরা ফ্যাবিউস যৌথ সফরে এসে ঢাকা বাড়িধারায় প্রথম ফ্রাঙ্কো জার্মান যৌথ দূতাবাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে যান। এই পর্যায়ে নিচ্ছে বিরতি। নিউজ 24 সংবাদে ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে যে সকল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হচ্ছে তা ক্লিন এনার্জি। এছাড়া ভারত থেকে আমদানি করা বিদ্যুৎও ক্লিন এনার্জি। রবিবার বিদ্যুৎ ভবনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। কাপ্তাই গ্রিড কানেক্টেড 7.4 মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট নির্মাণের জন্য এই চুক্তি অনুষ্ঠান আয়োজন করা হয়। চায়না কোম্পানি জিটিএ ও পিডিবির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। আমরা যে অতিরিক্ত টাকা এখানে বলবো না অতিরিক্ত প্রজেক্টের জন্য খরচ করছি, কেবলমাত্র কার্বন ইমিশন আমরা যেন জিরো করতে পারি। সালফার ডাইঅক্সাইড
নাইট্রোজেন অক্সাইড যেন আমরা কন্ট্রোলে রাখতে পারি, যার জন্য আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমরা যে বাইরে বিদ্যুৎ কিনে নিয়ে আসতেছি সেটাও কিন্তু ক্লিন এনার্জি, ভারত থেকে নিয়ে আসতেছি, কারণ আমাদের তো কোনো কার্বন ইমিশন হচ্ছে না, ভারত থেকে আমরা বিদ্যুৎ আসতেছে, লাইন দিচ্ছি পাইল। বাংলাদেশে সফররত ইউএস প্যাসিফিক কমান্ডার এডমিরাল হ্যারি বিংকলে হ্যারিস রবিবার নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামুদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নৌ সদর দপ্তরে এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, নৌ সদরের পিএসও, মার্কিন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে এবং প্রতিনিধি দলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অনেকে। তারা দুই দেশের সামরিক সদস্যদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব দেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। স্বাভাবিক লেনদেন চালুর আগে ও পরে প্রি মার্কেট ও আফটার আওয়ার মার্কেট নামে লেনদেন সময় বাড়াতে স্টক এক্সচেঞ্জের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। কমিশনের মৌখিক সম্মতির পর এ বিষয়ে অভিন্ন সময় নির্ধারণে বৈঠক বসে দেশের দুই স্টক এক্সচেঞ্জের মধ্যে। BSEC জানায়, চলতি বছরের মার্চে স্বাভাবিক লেনদেনের আগে পরে আধা ঘন্টা করে মোট 1 ঘন্টা অতিরিক্ত লেনদেন সময় বাড়াতে নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করে ঢাকা স্টক এক্সচেঞ্জেস DSE। প্রি মার্কেট ও আফটার আওয়ার মার্কেট ট্রেড নামে এ লেনদেন ব্যবস্থা চালুর অনুমতি চেয়ে আবেদনের পর বিষয়টি পর্যালোচনা করছে কমিশন। নিউজ 24 সংবাদের সময় হলো আরো একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার নিউজ 24 আন্তর্জাতিক। প্যারিস জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন অবস্থানে থাকা সত্ত্বেও G20 সম্মেলনকে অভূতপূর্ব এক সাফল্য বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ফিরে টুইট বার্তায় একথা জানানোর পাশাপাশি অ্যাঙ্গেলা মের্কেলের প্রতি ধন্যবাদও প্রকাশ করেছেন তিনি। সাবরিনা মমতাজের প্রতিবেদনে বিস্তারিত। পোল্যান্ড সফর শেষে G20 সম্মেলনে অংশ নিয়ে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো বিদেশ সফর শেষ করে দেশে ফিরে টুইটারে জানান, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে G20 সম্মেলন তার কাছে অভূতপূর্ব এক সাফল্য। যদিও একদিকে বিক্ষোভ, অন্যদিকে প্যারিস জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্ন অবস্থান, তবু মার্কিন প্রেসিডেন্ট একে সফল বলেছেন বলে ফলাও করে প্রতিবেদনও করেছে বিবিসি। এর আগে সম্মেলন চলাকালে যৌথ এক বিবৃতিতে G20-র 18 রাষ্ট্র নেতা এবং ইউরোপীয় ইউনিয়ন প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের বিষয়টি তুলে ধরে। পাশাপাশি G20-র অপর নেতারা ওই চুক্তিটি বাস্তবায়নে বদ্ধপরিকর রয়েছে বলেও জানায়। হামবুর্গে আয়োজিত এই সম্মেলনের হোস্ট জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল অবশ্য ট্রাম্পের এই অবস্থানের কারণে আক্ষেপ করেন। তবে অপর 19 রাষ্ট্র ট্রাম্পের পুনর্বিবেচনার বিরোধিতা করায় সন্তোষ জানান তিনি। অন্যদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্যারিস জলবায়ু চুক্তিতে তার দেশের সমর্থন কিছুটা দ্বিধার মধ্যে রয়েছে বলে জানান। উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাশা ইস্যুতে তাদেরকে প্রতিহত করার বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলাপ সেরেছেন ট্রাম্প। পুতিনের সাথে ফলপ্রসূ আলাপ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে ট্রাম্পের এই সম্মেলনে যোগদান এবং আমেরিকার ভূমিকার প্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রমাণ করেছেন সমষ্টিগত G20 এর কোনো একটা অংশ বা দলের থেকেও ছোট। কেবলমাত্র আমেরিকার দ্বিমত
কিছু কিছু ক্ষেত্রে G20-কে অবজ্ঞা করেছে বলেও মনে করছেন তারা। সাবরিনা মমতাজ, নিউজ 24। G20 সম্মেলন শেষ হলেও বন্ধ হয়নি জার্মানির হামবুর্গের বিক্ষোভ। রবিবার ভোররাতে বিক্ষোভের মাত্রা সীমা ছাড়িয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে। ব্যারিকেড সৃষ্টি করে বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করে নিরাপত্তা কর্মীরা। এর জবাবে পুলিশের উপর কাচের বোতল সহ নানা জিনিসপত্র ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা। 2 দিনের সম্মেলন শেষে G20-র শীর্ষ রাষ্ট্রনেতারা হামবুর্গ ছেড়ে যাওয়ার পর শনিবার সন্ধ্যা থেকে আবারও ফুঁসে ওঠে বিক্ষুব্ধ জনতা। জার্মান পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীদের অনেকেই মদ্যপ অবস্থায় ছিল। শুক্রবার G20 সম্মেলন শুরুর আগের দিন থেকেই পুঁজিবাদের বিরুদ্ধে এই বিক্ষোভ চলছে। 3 দিনের বিক্ষোভে এই পর্যন্ত 200 পুলিশ আহত হয়েছে। 143 জনকে আটক করা হয়, যাদের 122 জনকে পুলিশ হেফাজতখানায় পাঠানো হয়। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে 180টিরও বেশি দাবানলের আগুনে ছড়িয়ে পড়েছে মাইলকে মাইল এলাকা জুড়ে। সিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুরের পর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 7,000 স্থানীয় অধিবাসীকে। প্রদেশের উত্তর দিকের উইলিয়াম লেক থেকে দক্ষিণের প্রিন্সটন পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে আঞ্চলিক বিমানবন্দর। ভ্যানকুভার শহরের 250 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত কামলুপস শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। প্রচণ্ড দাবদাহ থেকে দাবানলের সূত্রপাত হয়। কানাডিয়ান গণমাধ্যম নিশ্চিত করেছে দাবানলের এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে অনেক বাড়িঘর এবং সেই সাথে বেশ কিছু গবাদি ফার্ম পুড়ে গেছে। পরিস্থিতি সামলে নিতে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আর একবার। বেড়েই চলেছে যমুনার পানি, বিভিন্ন স্থানে বিপদসীমার উপরে, উত্তরে নতুন নতুন এলাকা প্লাবিত। পিছিয়ে গেছে বনানী ধর্ষণ মামলার অভিযোগ গঠনের শুনানি, পরবর্তী তারিখ 13 জুলাই। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করেনি, বিএনপির বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের। এবং হলি আর্টিজান হামলার গ্রেনেড সরবরাহকারী হিসেবে চিহ্নিত সোহেল মাহফুজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।